এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। শেষ টি-20তে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনায় সেরা কম্বিনেশন মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। বললেন বিসিবি চাইলে নিতে পারে নতুন ব্যাটিং কোচ। বিতর্কমুক্ত বিপিএল আয়োজনে গণমাধ্যমের সঙ্গে আলোচনা বিসিবির। ক্রিকেটাররা পেমেন্ট পাবেন বোর্ডের মাধ্যমে, জানালেন মাহবুব আনাম। দেখছিলেন এবারে দেশের ক্রিকেট প্রসঙ্গ। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শেষ টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচ জিততে সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা, জানিয়েছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আপাতত শামীম পাটোয়ারির ব্যাটিং পজিশন পরিবর্তনের পরিকল্পনা নেই বলেও জানান তিনি। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরা ক্রিকেট খেলায় মনোযোগ টাইগারদের বলেও জানান সালাউদ্দিন। জয় চোখ লঙ্কানদেরও। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। প্রেমাদাসায় নতুন এক ইতিহাসের সামনে টাইগাররা, যেখানে বাংলাদেশ টি-20তে 2বার হারিয়েছে শ্রীলঙ্কাকে। আরও একবার হাতছানি স্বাগতিকদের হারানোর, সেই সঙ্গে প্রথমবার তাদের মাটিতে কোনো সিরিজ জয়ের। শেষ ম্যাচের আগে গোটা দল নিয়ে অনুশীলনে টিম বাংলাদেশ। আগের ম্যাচের জয় আত্মবিশ্বাসী করেছে দলকে। অতীতে জয়ের স্মৃতি নয়, টাইগাররা সাহস পাচ্ছেন ডাম্বুলায় পাওয়া জয় থেকে। সঙ্গে অধিনায়ক লিটন দাসের ফর্মে ফেরা আর অধিনায়কত্ব মুগ্ধ করেছে টিম ম্যানেজমেন্টকে। লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি। মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন। শেষ ম্যাচে টিম কম্বিনেশন কেমন হবে টাইগারদের? বিসিবি বিশেষ গুরুত্ব দিচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টে। তবে কি উইনিং কম্বিনেশন ভাঙতে যাচ্ছে টাইগাররা? এ বিষয়ে খুব একটা খোলাসা করলেন না সিনিয়র সহকারী কোচ। প্রশ্ন উঠেছে টি-20তে মেহেদী হাসান মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে। শামীম পাটোয়ারি কেন পরে ব্যাটিং করেন? যদিও টিম ম্যানেজমেন্টের হাতে খুব বেশি সুযোগ নেই পরিবর্তনের। আমরা সবসময় চাই যে জাকির এবং শামীম সবসময় ফিনিশ করবে, এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যে টিমটা আস্তে আস্তে বিল্ড করবে। আমার মনে হয় এরা এসে যেন ফ্রি খেলতে পারে। তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে। এবং খুব বেশি যে আমাদের নিচেও পাওয়ার হিটার আছে, সেটাও আমাদের আসলে চিন্তা করতে হয় যে আমাদের না অনেক নিচে আমাদের অনেক পাওয়ার হিটার আছে, বড় বড় ছেলেমেয়ে আছে যারা বড় বড় শট খেলবে। সো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। বাট শামীম যেভাবে প্রুভ করছে যে না, সে যে কোনো, যদি তাকে বেশি ওভারও দেওয়া হয় সেখানেও সে ভালো করতে পারবে। সো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিবে। ইনশাল্লাহ হয়তো আমরা পরবর্তী ম্যাচে সেরকম প্ল্যান করব। শেষ টি-20 সামনে রেখে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছে লঙ্কানরা। তাদেরও লক্ষ্য সিরিজ জয়। আগের ম্যাচে বাংলাদেশের কাছে ধরাশয়ী হয়েছে আসালঙ্কার দল। সেই ভুল শুধরে প্রেমাদাসায় ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিকরাও। ডাম্বুলার পর আমাদের উপর একটু চাপ যে আছে তা অস্বীকার করছি না, তবে এটা উতরে যাওয়ার উপায়টা খুব সহজ। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা টেস্ট সিরিজ জিতেছি, ওয়ানডে জিতেছি, তাই আমাদের সে সামর্থ্য আছে। আমি চাইবো টপ 3 ব্যাটার ম্যাচের টোন সেট করে দিবে। আর বোলাররা যথেষ্ট অভিজ্ঞ, তাই বোর্ডে রান থাকলে বাংলাদেশকে আটকাতে কোনো সমস্যা হবে না। লাস্ট গেমে আমরা ভুল করেছি, তাই হেরেছি। আমি বিশ্বাস করি ছেলেরা বাউন্স ব্যাক করবে। এখন পর্যন্ত 2 দলের খেলা 19 টি-20তে লঙ্কানদের 12 জয়ের বিপরীতে টাইগারদের আছে 7 জয়। তবে প্রেমাদাসায় 4 ম্যাচে টাইগারদের জয় আছে 3টি। টি-20 সিরিজের অঘোষিত ফাইনালের সামনে দাঁড়িয়ে টিম বাংলাদেশ। ডাম্বুলায় পাওয়া জয় আত্মবিশ্বাসী করেছে বাংলাদেশ দলকে। তবে ভিন্ন কন্ডিশনে কলম্বোর আর প্রেমাদাসায় জয় পেতে হলে টাইগারদের খেলতে হবে নিজেদের সেরা ক্রিকেট। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। অঘোষিত ফাইনালের আগে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ শিবিরে। প্রেমাদাসার শেষ লড়াইয়ে একাদশে কি পরিবর্তন আনবে টাইগাররা? ম্যাচের আগের দিন টাইগারদের অনুশীলন দেখে মনে হয়েছে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে লিটন দাসের দল। যদিও ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিচারে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে বলে আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে কলম্বো থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট।
সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের একাদশটা কেমন হতে পারে সেটা নিয়ে এখন আলোচনা। বাংলাদেশ কি তাদের সেই উইনিং কম্বিনেশনটা ভাঙতে যাচ্ছে, নাকি ডাম্বুলায় যে একাদশটা খেলেছে সেই একাদশই মাঠে নামবে কলম্বোতে? কন্ডিশন ভিন্ন, উইকেট ভিন্ন, তারপরও বাংলাদেশ চাইবে তাদের উইনিং কম্বিনেশনটা ধরে রাখতে। ওপেনিং স্লটে যেমনটা দেখেছি প্রথম 2 টি-20-তে, সেখানেই আসলে স্থির থাকবে টিম ম্যানেজমেন্ট। তানজিদ তামিম এবং কি পারভেজ ইমন 2 ক্রিকেটার কিন্তু পজিটিভ একটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেন, যদিও আগের ম্যাচটায় হয়নি। প্রথম ম্যাচটা আমরা ইমনের কাছ থেকে রান দেখেছি, সেই জায়গা থেকে তাদের উপর আরও একবার ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। ওয়ান ডাউনে অধিনায়ক লিটন দাস দারুণ ফর্মে রয়েছেন। আগের ম্যাচটায় বলা চলে যে একাই গুড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে, 76 রানের একটি দারুণ ইনিংস খেলেছেন, 50 বলে আত্মবিশ্বাসী ইনিংস যাকে বলে। 4 নম্বর পজিশনে আমরা তাওহিদ হৃদয়কে দেখতে পাবো, যিনি আগের ম্যাচটা লিটনের সঙ্গে ভালো একটা পার্টনারশিপ গড়েছিলেন। তার কাছে এই কলম্বোতেও কিন্তু সেই রকমই একটা প্রত্যাশা থাকবে। 5 নম্বর পজিশন নিয়ে অনেক আলোচনা। মেহেদী হাসান মিরাজ, তিনি আসলে ওয়ানডে অধিনায়ক, টি-20তে আসলে তিনি কতটা আসলে এই পজিশনে খেলার মতো যোগ্যই, সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। তার পজিশনটা কি আসলে শামীম পাটোয়ারির আগে হওয়া উচিত কিনা? শামীম পাটোয়ারিকে আমরা দেখি যে 6 নম্বর পজিশনে ব্যাট করতে, যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যেমনটা আসলে শুনলাম যে আসলে তাদের কাছে ওই লাক্সারিটা নেই যে আসলে অন্য একজনকে পাঠাবেন। দেখুন, কোনো টিমই তো চাইবে না তার উইনিং কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও তাকাইতে হয় অনেক সময়, কারণ ছেলেরাও ইনজুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে হয়, কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। আর যেভাবে এবার ধরেন টানা শিডিউল ছিল, এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বলার শর্টেজ হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল। 7 নম্বর পজিশনে জাকের আলী অনেক, তিনিও ছন্দে রয়েছেন। 8 নম্বরে রিশাদকে দেখব, 9, 10 এবং 11 এই 3টা পজিশনে পেসার। এই পেসারদের মাঝে আসলে কারা থাকবেন সেটা হচ্ছে একটা বিষয়, কারণ পেসারদেরকে বিশ্রাম দিয়ে খেলানোর একটা প্রবণতা আমরা দেখছি টিম ম্যানেজমেন্টের। সেক্ষেত্রে তাসকিন আহমেদ কি কলম্বোতে ফিরবেন কিনা? ওয়ানডে ফর্মেতে দীর্ঘদিন পর তিনি যখন মাঠে ফিরেন তখন কিন্তু দারুণভাবেই তিনি কামব্যাক করেছেন, 4 উইকেট নিয়েছিলেন। সেই বিবেচনায় তাকে এই ম্যাচের একাদশে দেখা যাবে কিনা, সেক্ষেত্রে হয়তোবা সাইফুদ্দিনের জায়গায় আমরা তাকে দেখব কিনা সেটা নিয়ে আলোচনা রয়েছে। তাছাড়া মুস্তাফিজ রয়েছেন, শরীফুল রয়েছেন, দুজনই ভালো বোলিং করেছেন, তাদের উপর নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবে। তবে বাংলাদেশ দল আসলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কিংবা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে যেমনটা আসলে আমরা শুনেছি, সেখান থেকে আসলে ধারণা করা যায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আসলে উইনিং কম্বিনেশনের উপর। তারপরেও আসলে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বিবেচনায় তাদের অবশ্যই থাকবে। তবে সেরা একাদশটা নিয়ে বাংলাদেশ মাঠে নামবে, সেইটার প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের এবং সবার প্রত্যাশা আসলে এখান থেকে জয় দিয়ে একটা সফরের সমাপ্তি হোক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। নিজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রমাণ চাইলেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগের। বিসিবির নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিলে তাতে কোনো সমস্যা নেই বলেও জানান সালাউদ্দিন। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের আরও একটি রিপোর্ট। যিনি আছেন এখন মোহাম্মদ সালাউদ্দিন, আমরা তো দেখছি বোর্ড সভাপতির কথাই স্পষ্ট, সালাউদ্দিনেই ভরসা রাখছে বিসিবি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে অভিযোগ, দলে প্রভাব বিস্তার করে গ্রুপিং করেন সালাউদ্দিন। গণমাধ্যমেও এসেছে সে খবর। শেষ টি-20-র আগে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন মুখ খুললেন তার বিরুদ্ধে তোলা অভিযোগ নিয়ে। ঢালাওভাবে এমন অভিযোগ তোলার বিষয়ে সংযত হতে বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ। প্রমাণ দিতে বললেন সব অভিযোগের। 27-28 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো। আপনাকে তো এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতো। আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুধরাবো। আমি যদি ভালো না হয় আমাকে বোর্ড আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রং আছি, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায় তাহলে চেঞ্জ করার চেষ্টা করব। টিম তো রেগুলার হারতেছে, এর মধ্যে ফেভারিজম করে আমি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন। সম্প্রতি বিসিবি ঘোষণা দিয়েছে বিদেশি নতুন ব্যাটিং কোচ নিয়োগের। তাতে কি অস্বস্তিতে পড়বেন সালাউদ্দিন? কারণ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে যে আছেন এই লোকাল কোচ। যদিও সালাউদ্দিন বলছেন এসব নিয়ে ভাবছেন না তিনি। আমি কোচ,
আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও 13-এ যাই কোচিং করাও, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু। সো এটা নিয়ে আমার কখনো ইগো সমস্যাও নেই, আমার কোনো কিছু সমস্যা নেই, এটা নিয়ে আমি চিন্তিতও না। আর কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে, যেটা যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না, ঠিক আছে? এটা হচ্ছে যে যদি ভালো না করি এখানে সমালোচনা হবেই, এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে। ভালো করলে সবাই বাহাবা দিবে, বাট আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। কোনো স্বেচ্ছাচারিতা নয়, বরং দলের প্রয়োজনেই সবার সঙ্গে আলোচনা করে নিয়েছেন সিদ্ধান্ত। তাই এমন অভিযোগ তোলার আগে প্রমাণ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। ক্রিকেটারদের পর বিপিএল নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবার পরামর্শ নিয়ে এবার বিতর্কমুক্ত আসর করতে চায় বোর্ড। ফিক্সিং এড়াতে মাঠে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট থাকবে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। এছাড়া ক্রিকেটারদের পেমেন্টও দেওয়া হবে বিসিবির মাধ্যমে। বাড়ছে স্থানীয় আম্পায়ারদের পারিশ্রমিকও। ফিক্সিং, পেমেন্ট ইস্যু, ম্যাচ বয়কটের ডাক, গেল 11 আসরে কত কিছুই না দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আইপিএল হতে চাওয়া বিপিএল সমালোচনায় বিধ্বস্ত হয়ে হারছে উল্টো পথে। তবে হারানো সম্মান ফেরাতে এবার কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ বিসিবির। নতুন বোর্ডের প্রধান কাজ ভুল খুঁজে তার সমাধান বের করা, আর সেই লক্ষ্যেই বিপিএল এর 12তম আসরের আগে সরাসরি ক্রিকেটারদের সঙ্গে বসেছে বোর্ড। এদিন নিয়েছেন গণমাধ্যম কর্মীদেরও পরামর্শ। আমরা এতদিন বিভিন্ন কন্ট্রোভার্সিতে আমরা জড়িয়েছি, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের মিডিয়া বন্ধুদেরকে, তারা খুব সুনির্দিষ্ট আমাদেরকে উপদেশ দিয়েছে এবং কিছু সাজেশন দিয়েছে। যেখানে বিশ্বের অন্যান্য লিগ দিনকে দিন এগিয়ে যাচ্ছে, সেখানে বিপিএল যেন আটকে আছে পুরনো ভুলে। টুর্নামেন্ট শেষে ক্রিকেটারদের অর্থ পরিশোধ না করে ফ্র্যাঞ্চাইজি মালিকদের হারিয়ে যাওয়ারও নজির আছে। ফিক্সিং এর ঘটনায় প্রায়ই আসে শিরোনামে। তবে এবার কঠোর অবস্থানে বোর্ড। মাঠে থাকবে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটও। আমরা খালি ইভেন্টটা চলে গেলে আমরা ভুলে যাই, আবার 1 বছর পরে হয়তো আপনাদের সাথে আমাদের দেখা হয়। আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইভেন্ট শেষ হলে আমরা একটা আবার রিভিউ করব। কদিন বাদই বিসিবিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা এটা নিয়েও আছে প্রশ্ন। তবে নতুন কমিটি আসলেও বর্তমান বোর্ডের নেওয়া উদ্যোগগুলো থাকবে বলে বিশ্বাস বিসিবির। আমাদের উদ্দেশ্য হবে এটাকে একটা ডকুমেন্টেড পর্যায়ে রাখা, এবং সেই ডকুমেন্টে মিশন, ভিশন, যেগুলো আপনাদের তো অনেকের থেকে সাজেশন এসছে, সেগুলো যেন থাকে, এবং এই ডকুমেন্টটা যেন একটা রেকর্ডেড ডকুমেন্ট থাকে, যেটা ভবিষ্যতে যারা আসবে তারা যেন এটাকে ধরে সামনে আগাতে পারে। গেল আসরগুলো নিয়ে খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট ভক্তরাও হতাশ। পেছনে ফিরলে পাওয়া যাবে অভিযোগের পাহাড়। বিদেশি ক্রিকেটারদের মধ্যেও ছিল অসন্তুষ্টি। তবে অতীত ভুলে এবার দারুণ কিছু দেখার প্রত্যাশা সবার। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে শুরু হলো 3 দিন ব্যাপী কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটির এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছেন রাজশাহী ও রংপুর বিভাগের 16 কোচ। মূলত চলতি মাসের শেষে আয়োজিত রাজশাহী বিভাগীয় যুব ক্রিকেট প্রিমিয়ার লিগে কোচদের কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ ও আলোচনার জন্য আয়োজন করা হয় এই প্রোগ্রামের। ক্রিকেট বিকেন্দ্রীকরণের একটি টার্গেট নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুরু করেছে বিসিবি। সেই ধারাবাহিকতায় এবার কোচদের নিয়ে শুরু হলো বিশেষ এক কর্মশালা। রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার কোচ নিয়ে শুরু হলো 3 দিন ব্যাপী কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই প্রোগ্রামের জন্য, যেখানে নির্বাচক হিসেবে থাকবেন মেহরাব হোসেন ওপি, আর 3 সদস্যের কোচ হিসেবে আছেন তালহা জুবায়ের, সোহেল ইসলাম আর তুষার ইমরান। চলতি মাসে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগের যুব ক্রিকেট প্রিমিয়ার লিগ। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী প্রশিক্ষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হবে। 3 দিনের প্রশিক্ষণে বিসিবি থেকে 6 জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ প্রদান করবেন। পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামের সেমিনার হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাবিবুল বাশার সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাইফুল ইসলাম স্বপন চৌধুরী। আমরা যেহেতু রুট লেভেল নিয়ে কাজ করছি এবং রুট লেভেলে যারা কাজ করেন
আমাদের ডিস্ট্রিক্ট কোচেসরা তাদেরকে নিয়ে একটা রিফ্রেশ করছি আমরা, যেটা আমরা নাম দিয়েছি অ্যাডভান্স লেভেল 1, লেভেল 2-র কাছাকাছি, লেভেল 2 না, অ্যাডভান্স লেভেল 1। তো পাবনাতে হচ্ছে এই কর্মশালাটা 3 দিন ধরে হবে। তো এখানে রাজশাহী ডিভিশন থেকে 8টা ডিস্ট্রিক্ট কোচ এসেছেন এবং রংপুর ডিভিশন থেকে 8টা ডিস্ট্রিক্ট কোচ এসেছেন। 16 জন কোচ এখানে এসেছেন, তাদেরকে দিয়ে 3 দিন একটা কোর্স হবে। আমাদের 2জন সিনিয়র কোচ থেকে যাবেন, তারা আরও 2 দিন কোর্স করাবেন। সো আমরা শুধুমাত্র ছেলেদের দিকে নজর দিচ্ছি তা নয়, ছেলেদেরকে নিয়ে যারা কাজ করেন, যাদের হাতে আসলে ছেলেদের শুরুটা হয়, কোচেসরা, ডিস্ট্রিক্ট কোচেসরা, তাদেরকে নিয়ে একটা কোর্স করাচ্ছে এবং এটা আমরা সব ডিস্ট্রিক্টে যাবো এটা করার জন্য। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহ 25 জুলাই থেকে পাবনায় শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় ক্রিকেট প্রিমিয়ার লিগ। অনূর্ধ্ব 18 ক্যাটাগরিতে আয়োজিত এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা ও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়াই মূল লক্ষ্য। টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন রাজশাহী বিভাগের 8টি দল। আমাদের এজ লেভেলে তো অনেক খেলা হয়, খেলা হয়ে যাচ্ছে, আগেও হয়েছে, এখনও হচ্ছে, বাট এটা একটা নতুন একটা কনসেপ্ট নিয়ে আমরা এই টুর্নামেন্টটা করছি, যেটা হচ্ছিল একটা রাজশাহী ডিভিশন দিয়ে শুরু করেছি আমরা। রাজশাহী ডিভিশন, তারপর রংপুর ডিভিশন যাব, এবং যদি আমরা দেখি এটা ভালো ফলাফল তাহলে আমরা হয়তো সব ডিভিশনগুলিতে এটা করবো। এটা আন্ডার 18 টুর্নামেন্ট, যেখানে অনূর্ধ্ব 18 বছর ছেলেরা আসবে, খেলবে। সব ডিস্ট্রিক্টের সাথে খেলবে। যেমন রাজশাহী ডিভিশন 8টা ডিস্ট্রিক্ট, এই 8টা ডিস্ট্রিক্ট আমরা প্রথমে করছি। তো ভেন্যু দুটো হবে, একটা পাবনায়, একটা রাজশাহীতে। দুদিকে ভেন্যু আমরা চুজ করেছি, 2টা গ্রুপ করেছি। রুট লেভেলের কাজটা আরও ভালোভাবে কীভাবে করা যায়, আরও এটার ব্যাপকতা কীভাবে আরও বাড়ানো যায়, কীভাবে আমরা আরও ছেলেদেরকে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে পারি, সেটারই একটা প্রয়াস আসলে এই টুর্নামেন্টটা। ভেন্যুগুলো কীভাবে আমরা আরও ছড়িয়ে দিতে পারি, সব জায়গায় যেন খেলা হয়, সেটারই চেষ্টা করা হচ্ছে। এই টুর্নামেন্টে সেরা 42 জনকে নিয়ে এরপর আয়োজন করা হবে 3 দিনের লাঙ্গার ভার্সনের ম্যাচ। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। এবারে গ্লোবাল সুপার লিগের খবর জানাবো। ফাইনাল নিশ্চিতের পথে এগিয়ে যেতে কাল সাকিবের দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। টানা 2 জয়ে ফুরফুরে মেজাজে আছে নুরুল হাসান সোহানের দল। শেষ ওভারের নাটকীয়তায় হোভার্ড হারিকেন্সের বিপক্ষে 1 রানের জয় তুলে নেয় রাইডার্স। ম্যাচের পরদিন রিকভারি সেশনের সময় কাটায় ক্রিকেটাররা। সোহানের দলের পরবর্তী ম্যাচ দুবাই ক্যাপিটালসের বিপক্ষে, যে ম্যাচে খেলবেন রংপুরের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। আপাতত ফাইনাল নিয়ে কিছু ভাবছে না রংপুর। পরের ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য দলের। বল হাতে রংপুরের হয়ে দারুণ পারফর্ম করে যাচ্ছেন খালেদ আহমেদ। 2 ম্যাচে তুলে নিয়েছেন 8 উইকেট। পরের ম্যাচগুলোতেও দলের হয়ে অবদান রাখতে চান এই পেসার। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় ম্যাচটা জয় করতে পারছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের সামনে আরও খেলা আছে, আমাদের নেক্সট ম্যাচ দুবাই ক্যাপিটালের সাথে। দোয়া করবেন যাতে এই ম্যাচটা আমরা ভালোভাবে শেষ করতে পারি। আমাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়াররা সবাই চেষ্টা করতেছে সব জায়গা থেকে নিজেদের বেস্টটা দেওয়ার। তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয় ম্যাচে জয় পাইছি। এমন আমরা টার্গেট থাকবে যাতে ম্যাচ বাই ম্যাচ শেষ করে আসার। ইনশাআল্লাহ আমরা গতবারে চ্যাম্পিয়ন ছিলাম, এবছরও আমরা চেষ্টা করব যাতে চ্যাম্পিয়ন হয়ে আবার বাংলাদেশের সুনাম নিয়ে আসতে পারি। শুরুর সমালোচনা পেছনে ফেলে সফলভাবে 32 দলের ক্লাব বিশ্বকাপ আয়োজন করল যুক্তরাষ্ট্র। আগামী বছরের ফিফা বিশ্বকাপেরও মূল আয়োজক তারা। তবে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশের। নানা চড়াই উতরাই পেরিয়ে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ শেষ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি যা বড় পরীক্ষা ছিল হোস্ট যুক্তরাষ্ট্রের জন্য। 32 দলের মেগা ইভেন্ট আয়োজন করে বিরাট এক লাভ হয়েছে মার্কিন নীতি নির্ধারকদের। আগামী বছর ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম হোস্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ। 32 বছর পর গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনে যে অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে তারা। এর আগে একবারই ফুটবল বিশ্বকাপ হয়েছে যুক্তরাষ্ট্রে। 1994-এ একক আয়োজক ছিল তারা। তবে 23তম আসরটি হবে ইউএসএ, কানাডা ও মেক্সিকোতে। 11 জুন থেকে 19 জুলাই নর্থ আমেরিকার এই 3 দেশের 16টি শহরে হবে সব ম্যাচ। নর্থ আমেরিকায় ইতিহাস হয়ে থাকবে বিশ্ব আসর। প্রথমবারের মতো 3 দেশে হবে বিশ্বকাপ। প্রথমবারের মতো হবে 48 দল নিয়ে। মেইন হোস্ট হওয়ায় মার্কিনদের চ্যালেঞ্জটা তাই বেশি।
যুক্তরাষ্ট্রে 2024 টি-20 বিশ্বকাপের ভেন্যু নিয়ে সমালোচনা হলেও 26 ফিফা বিশ্বকাপের অবকাঠামো নিয়ে চিন্তার কিছু থাকার কথা নয়। সবশেষ কোপা আমেরিকা আর এবারের ক্লাব বিশ্বকাপ দিয়ে ভেন্যু ম্যানেজমেন্টে গুছিয়ে উঠেছে ইউএসএ। আগামী বছর দেশটির নিউ ইয়র্কের মেটলাইফ, লস অ্যাঞ্জেলেসের সোফি, ডালাসের AT&T, সান ফ্রান্সিসকোর লিভাইস, মায়ামির হার্ড রক, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ, সিয়াটলের লুমেন ফিল্ড, হাউস্টনের NRG, ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ড, কানসাস সিটির অ্যারোহেড ও বস্টনের জিলেট স্টেডিয়াম, এই 11টি ভেন্যুতে হবে খেলা। ক্লাব বিশ্বকাপে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে দর্শক সংখ্যা কম হওয়ায় অনেক সমালোচনা হয়েছিল, কিন্তু শেষ দিকে বিশেষ করে বিগ টিমের ম্যাচগুলোতে প্রচুর দর্শক সমাগম হয়েছে। রিয়াল মাদ্রিদ ও PSG-র গেমে 60,000 ও বায়ার্ন মিউনিখের গেমে গড়ে 40,000 দর্শক মাঠে উপস্থিত হয়েছিল। ফিফা বিশ্বকাপেও যা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ধীরে ধীরে ফুটবলের নতুন মার্কেট তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রে। ফুটবল বিশ্বে আধিপত্য বিস্তারের পথে 2026 বিশ্বকাপ তাদের জন্য হতে পারে বড় মাইলফলক। তাই বেশ কিছু ক্ষেত্রে এখন থেকেই মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বিশেষ করে লোকাল ট্রান্সপোর্ট ও শহর থেকে শহরে যাতায়াত ব্যবস্থা আরও মসৃণ করতে বলছেন তারা। পাশাপাশি বিশ্বকাপ যে সময়টায় হবে, অর্থাৎ জুন জুলাইয়ের অত্যধিক গরমের বিষয়টাও মাথায় রাখতে হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ। আবার স্বাগত খেলার সময়। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ বদলে দিয়েছে ব্যালন ডি'অরের হিসেব নিকেশ। এক পেশে ফাইনালে হারলেও এখনো দৌড়ে সবচেয়ে এগিয়ে উসমান দেম্বেলে। একটা দীর্ঘ মৌসুম শেষে এবার পালা ব্যালন ডি'অরের। ব্যক্তিগত অর্জনের সবচেয়ে বড় সম্মানের এই পুরস্কার এবার হবে কার? পুরস্কারের বিবেচনায় থাকবে সবশেষ মৌসুম। 3টি বিষয়ে দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব: ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় অর্জন আর ফেয়ার প্লে। প্রথমে ফ্রান্স ফুটবলের পক্ষ থেকে করা হবে 30 জনের সংক্ষিপ্ত তালিকা। এরপর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশ থেকে একজন করে ফুটবল সাংবাদিক 10 জনকে পয়েন্ট দিতে পারবেন, সর্বোচ্চ 15। এরপর 12, 10 কিংবা 8 থেকে 1 পর্যন্ত নানান ধাপে করা যাবে মার্কিং। তার উপর ভিত্তি করে বের করা হয় বিজয়ী। শীর্ষে থাকা একাধিক ফুটবলারের পয়েন্ট সমান হলে সর্বোচ্চ 15 পয়েন্ট পাওয়া সংখ্যাকে নেওয়া হবে বিবেচনায়। এ তো গেল বিজয়ী নির্ধারণের হিসেব নিকেশ। এবার আসা যাক সম্ভাব্য বিজয়ীর তালিকায়। ফিফার নতুন সংস্করণ ক্লাব বিশ্বকাপ পাল্টে দিয়েছে এবারের মৌসুমের সব সমীকরণ। প্রথমবারের মতো হওয়া এই টুর্নামেন্টের পর ফেভারিটের তালিকায় উসমান দেম্বেলে। সব প্রতিযোগিতা মিলিয়ে 38 গোল আর 14 অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন 4টা ট্রফি, অন্যটায় দলকে তুলেছেন ফাইনালের মঞ্চে। আপাতত তাই দৌড়ে এগিয়ে ফ্রেঞ্চম্যান। ব্যক্তিগত নৈপুণ্য আর দলগত অর্জন দুই হিসেবেই দেম্বেলের আশেপাশে নেই কেউ। তালিকার 2 নম্বরে চমক হিসেবে থাকছেন তারই সতীর্থ ভিতিনিয়া। মৌসুমি শুরুর দিকে অতটা ফেভারিট না হলেও শেষ ভাগে এসে তার পারফরমেন্স আলাদা করে জন্ম দিয়েছে আলোচনার। PSG-র হয়ে অর্জন তো সবই আছে দেম্বেলের সমান, বোনাস হিসেবে নেশনস লিগ শিরোপা। এই মিডফিল্ডার সমীকরণ বদলে দিতে পারেন এবারের ব্যালন ডি'অরের। 3-এ আছেন মোহাম্মদ সালাহ, 29 গোল 18 অ্যাসিস্ট। গোল করা আর করানোয় 47 সংখ্যাটা ভেঙেছে 30 বছরের লিগ রেকর্ড। পেয়েছেন EPL এর গোল্ডেন বুট আর প্লে মেকারের স্বীকৃতি। ইউরোপের টপ 5 লিগেও সালাহ অন্যদের থেকে এগিয়ে। মৌসুমের শেষ ভাগে এসে কপাল পড়েছে রাফিনিয়ার। ট্রেবল জেতা হয়নি, তবুও জাতীয় দল আর ক্লাবের হয়ে তার 34 গোলের সাথে 22 অ্যাসিস্ট। তবে এত কিছুর পরেও তার সামনে বাধা হয়ে দাঁড়াবে দলগত অর্জন। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতা, বার্সেলোনা সুযোগ পায়নি ক্লাব বিশ্বকাপেও। সম্ভাব্য বিজয়ীর দৌড়ে আছেন বার্সা সেন্সেশন লামিন ইয়ামাল। বার্সার এমন দাপুটে মৌসুমের পেছনে বড় অবদান গত রোববার 18তে পা রাখা স্প্যানিয়ার্ডের। অ্যাসিস্টের হিসেবে ইউরোপিয়ান টপ 5 লিগে তার সামনে কেবল 2 জন। এবার না হলেও সামনের দিনে ইয়ামাল শক্ত দাবিদার হবেন ব্যালন ডি'অরের। সাব্বির মিথুন, সময় সংবাদ। ইতালিতে AC মিলান ক্লাবে যোগ দিলেন লুকা মডরিচ। রজনারিদের সঙ্গে তার চুক্তি 2026 সাল পর্যন্ত।
নিশ্চয়ই ছবিগুলো আবেগ আপ্লুত করছে প্রত্যেক রিয়াল মাদ্রিদ ফ্যানকে, যে ক্লাবে এতগুলো বছর কাটিয়ে দিলেন, যে সান্তিয়াগো বার্নাবুর প্রতিটা কোণা হাতের তালুর মতো চেনা, সেখানে তিনি তো চিরকাল ভালোবাসার পাত্র। তবে বাস্তবতা মেনে বিদায় বলতে হয়েছে। রিয়ালের লুকা মদ্রিচ এখন এসি মিলানের ফেভারিট সাদা জার্সিটা ছেড়ে লাল কালোটা গায়ে জড়িয়েছেন। সিরিয়া জায়ান্টদের সঙ্গে আপাতত ক্রোয়েশিয়ান তারকার চুক্তি 2026 সালের জুন পর্যন্ত, পরবর্তীতে যা বাড়তে পারে আরও 1 বছর। এরই মধ্যে রসোনেরিদের সঙ্গে যোগ দিতে মিলানে পৌঁছেছেন 39 বছর বয়সী ফুটবলার। ইতালিয়ান ক্লাবটিতে মেডিকেল আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন। গেল মে মাসে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদে বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে 13 মৌসুমে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন মদ্রিচ। 6টি চ্যাম্পিয়ন্স লিগ ও 4টি লা লিগা সহ মোট 28টি ট্রফি তার নামের পাশে। 2018 সালে জিতেছেন ব্যালন ডিওরো। রিয়ালের জার্সিতে 597 ম্যাচে 43 গোল এই মিডফিল্ডারের। সদ্য সমাপ্ত ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে সেমিফাইনালি লস ব্লাঙ্কস শিবিরে ক্রোয়েশিয়ান তারকার শেষ ম্যাচ। এসি মিলানকে ঘিরেও সুখস্মৃতি রয়েছে মদ্রিচের। শৈশবে ইতালিয়ান জায়ান্টদের সাপোর্ট করতেন তিনি। মনের কোনায় রজনীরিদের ঘিরে সে ভালো লাগা থেকে গেছে। রিয়ালের মতো সেখানেও সাফল্য পেতে মুখিয়ে আছেন ক্রোয়াট স্টার। এসি মিলানকে লুকা জানিয়েছেন নতুন অধ্যায় নিয়ে রোমাঞ্চিত। কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও তাকে পেয়ে মহা খুশি। আগামী বছর রয়েছে আরেকটা ফিফা বিশ্বকাপ। মিলান তারকা ফিট থাকলে খেলতে চান ওই মেগা ইভেন্টেও। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেষ টি-20তে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ জয়ের সম্ভাবনায় সেরা কম্বিনেশন মাঠে নামানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এবং বিতর্কমুক্ত বিপিএল আয়োজনে গণমাধ্যমের সঙ্গে আলোচনা বিসিবির। ক্রিকেটাররা পেমেন্ট পাবেন বোর্ডের মাধ্যমে, জানালেন মাহবুব আনাম। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনের। সঙ্গেই থাকুন সময়ের।